হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। তোমাদের বলেছিলাম চলতরিতের ক্লাস হবে। চলতরিতের ক্লাস আজকে আমি লাইভ নিতে পারছি না, তাই জন্য তোমাদের এই রেকর্ডেড ভিডিওটা আপলোড দিচ্ছি। তোমাদের ম্যারাথন নেওয়ার কথা ছিল, ক্লাসটা ম্যারাথন ফরম্যাটেই হবে, কিন্তু রেকর্ডেড ফরম্যাটে থাকবে। তো অবশ্যই আজকের মধ্যে তোমরা এই ক্লাসটা দেখে নিও। তো চলো শুরু করা যাক। বেশি কথা না বলে আমরা আজকে পুরো ক্লাসের উপর ফোকাস করব। চলতরিত চলতরিত খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এই জন্য পরীক্ষার আগে আগে করাচ্ছি যাতে মাথার মধ্যে ক্লিয়ারলি থাকে। তো এই ক্লাস শুরু করার আগে তোমাদের যেটা বলে দেওয়ার, যারা যারা নেক্সট ইয়ারে প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা 2027-28 ভবিষ্যতে কোনোদিনও এক্সাম দেবে, পরে গিয়ে ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং তার সাথে যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তারা এই নাম্বারে 9804030739 এই নাম্বারে জাস্ট একবার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও। তোমাদের কাছে অটোমেটেড মেসেজ যাবে, তার মধ্যে এনএমজিএনএম এর যে গ্রুপটা আছে ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। ওকে, চল আজকের তাহলে আমরা টপিক শুরু করছি চলতরিত। এই চলতরিত আসলে এই চলতরিত এসছে কোথা থেকে? স্থির তড়িৎ থেকে। স্থির তড়িৎ থেকে চলতরিতের উৎপত্তি। তবে এই স্থির তড়িৎ সেটাকে আবিষ্কার করেছিলেন উইলিয়াম গিলবার্ট। স্থির তড়িতের আবিষ্কর্তাকে উইলিয়াম গিলবার্ট। ওকে, তো উইলিয়াম গিলবার্টের নামটা মাথায় রাখবে। এবার আমরা যদি দেখি আধান ক প্রকার হয়? আধান দু প্রকার হয়, ধনাত্মক এবং ঋণাত্মক আধান। এই দুটো, এই বেসিক জিনিস সবাই জানো। এবার আসছি কিছু মাত্রার ব্যাপারে। সেটা হচ্ছে, আমরা যদি দেখি ডাইমেনশন, এর ডাইমেনশন কি? আইটি ডাইমেনশন মানে এই যে ডাইমেনশন যেটা আইটি বলা হচ্ছে, এটা কিসের ডাইমেনশন? ইলেকট্রিক চার্জের ডাইমেনশন। এটা ক্লিয়ার? এটা হচ্ছে ইলেকট্রিক চার্জের ডাইমেনশন। ওকে, এইবার এখানে আই এবং টি তোমরা যদি দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। এটাকে ধরেই আমাদের কিন্তু নেক্সট পার্টগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা এই ডাইমেনশনটার কথা মাথায় রাখবে। এবার চলে আসছি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাই এসআই একক হচ্ছে কুলম্ব এবং সিজিএস একক হচ্ছে কি? ইএসইউ। এই দুটো জিনিসও তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এইবার আসছি আসল জায়গা, যেটা হচ্ছে কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্রতে কি বলা হচ্ছে? কুলম্বের সূত্রটা কি? দুটি স্থির বিন্দু, এই দুটো স্থির বিন্দু, এই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, এই দুটো স্থির বিন্দু আধান, একটার হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, এই দুটো হচ্ছে আধান। এই দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ কখন হবে? যখন দুটোই পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন হবে আকর্ষণ। বিকর্ষণ কখন হবে? যখন দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। ঠিক আছে, তো আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কুলম্বের সূত্র। তো এই দেখো, প্রথম পয়েন্টটা দেখো, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক মানে কি? এফ কে ধরা হয়েছে কি? তোমার দুটি স্থিরবিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল মানে ফোর্স। তো ফোর্স ভ্যারিসেস টু কি? দুটো আধানদ্বয়ের গুণফল, দুটো আধান Q1 Q2 এই দুটোর গুণফল, তার সমানুপাতিক। আরেকটা কি ধরা হয়েছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এফ ভ্যারিসেস টু 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তার ফলে ফোর্সটা কি দাঁড়াচ্ছে? ফোর্স ইকুয়ালস টু কে Q1 Q2/r², where k is কুলম্বস কনস্ট্যান্ট। তাই তো? এইবার তোমরা যদি এটাকে একটু ভালো করে দেখো, এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা না? অনেকটা গ্র্যাভিটেশনাল ফোর্সের মতনই অনেকটা ফর্মুলাটা সিমিলার, তাই তো? খালি গ্র্যাভিটেশনাল ফোর্সে কি হয়? কে এর জায়গায় জি থাকে, Q1 Q2 এর জায়গায় কি হয়? M1 M2 থাকে, মাস থাকে, আর r² ওখানেও r²ই থাকে। ঠিক আছে, ক্লিয়ার সবার? তো আলটিমেটলি আমরা দেখলাম কি কুলম্বের সূত্র হলো এটা। পরীক্ষায় এটা দিয়ে অঙ্ক দেয়, যেখানে কুলম্ব কনস্ট্যান্ট তোমায় দেওয়া থাকবে। কুলম্ব কনস্ট্যান্ট কোনটার কি সেটা দেওয়া থাকবে, তোমাকে এটা দিয়ে পরীক্ষায় অ্যান্সারও করতে দিতে পারে। ঠিক আছে, তো এটা গেল কুলম্ব কনস্ট্যান্ট। একেবারে কনসেপ্টে ছোট্ট করে আমি একেবারে যতটা কনসাইজ পেরেছি কনসাইজ নিয়ে এসেছি। এবার আসছি তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ বিভব, আগে বেসিক জিনিসগুলো দেখে নাও।
তড়িৎ বিভবকে ভি দিয়ে ডিনোট করা হয়, হুইচ ইজ ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে ওয়ার্ক, কিউ মানে চার্জ, ঠিক আছে, কিউ ওয়ান কিউ টু করলে না ওটা চার্জ, তাহলে কি ওয়ার্ক, ওয়ার্ক বাই কিউ মানে ওয়ার্ক বাই চার্জ, এটা হচ্ছে কি তোমার তড়িৎ বিভব। এবং তড়িৎ বিভব এক প্রকার স্কেলার রাশি, যার মান আছে কিন্তু দিক নেই, তো এটা এক প্রকার স্কেলার রাশি তড়িৎ বিভব। এবার আসো এর ইউনিটে, এসআই ইউনিট এটা হচ্ছে ভোল্ট, আর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল বাই 1 সি, এটা মাথায় রাখবে। এটা গেল। এবার নেক্সট পার্টে চলে আসো, ডাইমেনশন বা মাত্রা। মাত্রা কি এখানে দেখো, আমরা একটু আগে দেখেছিলাম চার্জ, চার্জের কি ইলেকট্রিক চার্জের আইটি, ওয়ার্কের ফর্মুলা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই তো। এবার বাই আইটি করে দিলাম, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স, দেখো তাই তো। তো এইটা হচ্ছে কি আমাদের ডাইমেনশন। তো এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন দেবে। আর কি প্রবাহের দিক মাথায় রাখবে, কোনো কিছুতে ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় ইলেকট্রিসিটির প্রবাহ তার ঠিক বিপরীত মুখে ঘটবে। কি বললাম, ইলেকট্রন যেদিকে বয়ে যায় ইলেকট্রিসিটি তার ঠিক বিপরীত দিকে প্রবাহিত হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে বাজ পড়া। বাজ কেন পড়ে? কারণ ভূমিতে বাজ যখন পড়ে বা গাছের মধ্যে বাজ পড়ে তার পিছনে কারণ কি, গাছ হাওয়া দেওয়ার ফলে এরকম পাতায় পাতায় ঘষা খায় বা ঘাসে ঘাসে ঘষা লাগে, এবং তার ফলে নেগেটিভ চার্জ উৎপন্ন হয়ে থাকে। তার ফলে নেগেটিভ চার্জটা কি হয়, নেগেটিভ চার্জ হালকা, এবং মেঘের উপর, মেঘের মধ্যে পজিটিভ চার্জগুলো রয়েছে সেগুলোই নেগেটিভ চার্জগুলোকে টানে। যেই মুহূর্তে এই নেগেটিভ চার্জগুলো সেট করে গিয়ে মেঘের কাছে পৌঁছায়, মেঘ কি করে, বিদ্যুৎ তখন সেই জায়গায় পৌঁছে দেয়, সেটাকেই আমরা দেখি বাজ পড়া। তার মানে কি ইলেকট্রনের ফ্লো যেদিকে হলো বাজ তার বিপরীত দিকে এলো। তো এইটাই হচ্ছে এর রুল। এবং আমাদের যখনই ইলেকট্রিসিটি আমরা দেখব, যদি কারেন্টের ফ্লো এই দিকে মানে ইলেকট্রন বইছে নির্ঘাত এই দিকে, ইলেকট্রন যেদিকে বইবে তার উল্টো দিকে কি বইবে, সবসময় ইলেকট্রিক ফ্লো তার ঠিক ইলেকট্রিসিটি ফ্লো তার ঠিক বিপরীত দিকে হবে। এবার চলে আসছি আমরা তড়িৎ চালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে। প্রথমে আসছি তড়িৎ চালক বল। নামের মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, কি তড়িৎ চালক বল, মানে তড়িতের যে চালনা করে যে বল তাকে আমরা বলবো কি তড়িৎ চালক বল, ঠিক আছে, তড়িৎ চালক বল। তো দেখো তড়িৎ চালক বল কি, তড়িৎ যে চালনা করে বা তড়িৎ যে উৎপন্ন করছে যে বল। যেমন এখানে সংজ্ঞা কি বলেছে, যা বর্তনীর কোনো অংশে, মানে তড়িৎ চালক বল যা বর্তনীর কোনো অংশের রাসায়নিক বা অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বিভব পার্থক্যের সৃষ্টি করে। এই বিভব পার্থক্য জিনিসটা কি, বিভব পার্থক্য মানে হচ্ছে চার্জের তফাৎ। ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এইদিকে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এই পয়েন্টের Q1 চার্জ, এদিকে Q2 চার্জ, ভালো কথা। এই Q1 এ হচ্ছে ধরে নাও ইলেকট্রনের পরিমাণ বেশি, এখানে বেশি পরিমাণ ইলেকট্রন রয়েছে, আর এখানে কম পরিমাণ ইলেকট্রন রয়েছে। মাথায় রাখবে ইলেকট্রন এদিকে বেশি এদিকে কম, তার মানে এর টেন্ডেন্সি থাকবে দুদিকেই ব্যালেন্স করবার, এর টেন্ডেন্সি থাকবে কি দুদিকেই যাতে ব্যালেন্স হয়। তার ফলে এদিকে ইলেকট্রন বেশি হয় এদিকে কম হয়, ইলেকট্রন এদিকে যেতে চাইবে। যখনই ইলেকট্রন এইদিকে বইবে তখনই কি হবে, কারেন্ট তার বিপরীত দিকে বইবে। এটা হলো কেন, কারেন্টটা তাহলে প্রবাহিত হলো কেন, কারণ দুটো বিভবের মধ্যে পার্থক্য ছিল, তাই। বুঝতে পারলে, দুটো পয়েন্টের চার্জের মধ্যে পার্থক্য ছিল, তাই জন্য ইলেকট্রন এইদিকে প্রবাহিত হলো, তো কারেন্ট এদিকে প্রবাহিত হলো। বুঝতে পারলে, তো এই যে এই চালনাটা করলো সেটাকে তড়িৎ চালক বল, ইলেকট্রিক চালনা করলো কে, তড়িৎ চালক বল। ক্লিয়ার? এবং হলো কেন, কারণটা কি, বিভব পার্থক্য। দুটি সমজাতীয় বা বিপরীত তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য তৈরি হয় তাকে আমরা কি বলি,
তাকে আমরা বলি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। যেমন আমি আরেকটা বলছি, ধরো এই দুটো পয়েন্ট, এদিকে প্লাস চার্জ এদিকে মাইনাস চার্জ, বলতো কোন দিক থেকে কোন দিকে কারেন্ট প্রবাহিত হবে? এদিকে প্লাস চার্জ এদিকে মাইনাস চার্জ, কোন দিক থেকে কোন দিকে কারেন্ট প্রবাহিত হবে বলো দেখি, একবার ট্রাই করো, নিজেরা ট্রাই করো, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে ভাবো। তোমার ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? এই দিকে, কারণ ব্যালেন্স করতে হবে, তো ইলেকট্রন এইদিকে প্রবাহিত হবে, তাহলে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? এইদিকে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট প্রবাহিত হবে। বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম? বুঝতে পারলে? তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসো যে তড়িৎচালক বল এর একক কি? ভোল্ট। উৎস কোথায়? তড়িৎচালক বল কোথায় আমরা হতে দেখবো? যেখানে তড়িৎ উৎপন্ন হচ্ছে সেই জায়গায়, যেমন ডায়নামো, থার্মোপাইল, সোলার সেল, এগুলো কি করছে? তড়িৎ উৎপাদন করছে। অপরদিকে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য এটা মাপা হয় কি দিয়ে? ভোল্ট মিটার। এটা দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আরেকটা জিকে টাইপের কোয়েশ্চেন মাথায় রাখবে, যে কোন ব্যাটারির ক্ষমতা সব থেকে বেশি? অ্যান্সার কি হবে? স্টোরেজ সেল। অ্যান্সার কি হবে? স্টোরেজ সেল। স্টোরেজ সেলের কি হয়? স্টোরেজ সেলের তোমার মানে তড়িৎচালক বল বেশি, 2.1 ভোল্ট। ঠিক আছে, 2.1 ভোল্ট। চলো নেক্সট, এবার আসছি তড়িৎ প্রবাহ মাত্রা। কি বললাম? তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট। কি বলছে? তড়িৎচালক বলের প্রভাবে পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহ। এটা দেখো, যেটা আমি একটু আগে বললাম, এই কণাগুলো কি? ইলেকট্রন কণা। ইলেকট্রন কণা প্রবাহিত হচ্ছে এইদিকে, তাহলে ইলেকট্রিসিটি তার বিপরীত দিকে। এটাই হচ্ছে কি? তড়িতের প্রবাহ মাত্রা। ঠিক আছে, এটাই হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা। সূত্র কি প্রবাহ মাত্রার? I ইকুয়ালস টু কিউ বাই টি। কি বললাম? I ইকুয়ালস টু কিউ বাই টি, ওয়্যার কিউ ইকুয়ালস টু আধান। I হচ্ছে প্রবাহ মাত্রা, কিউ হচ্ছে আধান বাই সময়। তার মানে প্রবাহ মাত্রার প্রবাহ মাত্রা কি? আধান বাই সময়। ক্লিয়ার? এটা তোমাদের মাথায় রাখতে হবে, তড়িৎ প্রবাহ মাত্রার তোমার ফর্মুলা। এটা দিয়ে অঙ্কও দিতে পারে। এক্সকিউজ মি। আচ্ছা, এরপরে এর এসআই একক কি? অ্যাম্পিয়ার। এবং সিজিএস একক কি? ইএমইউ। ঠিক আছে, তো এই 1 ইএমইউ ইকুয়ালস টু কত? 1 ইএমইউ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। ওকে, এটা মাথায় রাখবে। এবার চলে আসছি তোমাদের আরেকটা কনসেপ্ট, ডাইরেক্ট কারেন্ট এবং এসি কারেন্ট। একেবারে আমি কম্প্যাক্ট ওয়েতে বোঝাচ্ছি, কিন্তু বইয়ের মধ্যে যা যা আছে সব এর মধ্যে আছে, তাই জন্য চিন্তার কোনো কারণ নেই। ওকে, ডাইরেক্ট কারেন্ট ডিসি, ডিসি আর এসি এই দুটোর মধ্যে পার্থক্য কি? ডাইরেক্ট কারেন্ট অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, ডাইরেক্ট কারেন্ট ডিসি কি বলছে? এখানে দেখো কারেন্টের ফ্লো পুরো স্ট্রেট লাইনে, মানে তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকে থাকে। মানে এই লাইনের ধরো এক প্রান্ত হচ্ছে পজিটিভ, এক প্রান্ত হচ্ছে নেগেটিভ, তো এর তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকে থাকে, তো এই দিকেই ফ্লো হচ্ছে, একদিকে ফ্লো হচ্ছে, কোনো দিক চেঞ্জ হচ্ছে না। কিন্তু অল্টারনেটিং কারেন্টে কি হবে? একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এরকম হয়ে চলে। এটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। তো তাই জন্য তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় পরিবর্তিত হয়, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। যখন পজিটিভ নেগেটিভের দিকে চলে যাচ্ছে, নেগেটিভ পজিটিভের দিকে চলে যাচ্ছে, তখন কি হবে? ইলেকট্রনের ফ্লো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে কারেন্টের ফ্লো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে অলওয়েজ একই দিকে কারেন্ট বইতেই থাকবে, বইতেই থাকবে। এই এসি কারেন্ট কোথায় আমরা দেখতে পাই? ডায়নামো। ডায়নামো এসি কারেন্ট উৎপন্ন করে থাকে। ঠিক আছে, ডায়নামোতে আমরা এসি কারেন্ট উৎপন্ন হতে দেখব। ওকে, ক্লিয়ার? নেক্সট, এরপরে আসছি ওহমের সূত্র। খুব ইম্পর্টেন্ট, ছোটবেলা থেকে পড়ে এসছো, কিন্তু অর্ধেকে কিছু মাথায় ঢোকেইনি। খুব ইজি ওহমের সূত্র, কোনো টিপিক্যাল কিচ্ছু নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ফর্মুলা দেওয়া, ভি ইকুয়ালস টু আইআর। এটাই হচ্ছে ওহমের সূত্রের মূল বক্তব্য। ঠিক আছে, ভি ইকুয়ালস টু আইআর। ওকে, চলো তাহলে ভি ইকুয়ালস টু আইআর এটাকে একবার বোঝার চেষ্টা করি। দেখো,
উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে। যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা কোনো এফেক্ট ফেলছে না তাহলে এই ফর্মুলাটা কার্যকরী, না হলে নয়। উষ্ণতা বাড়ছে কমছে বাড়ছে কমছে তখন কিন্তু এটাও উপর নিচ হবে। যেমন কি দেখাচ্ছে, ভি ভ্যারিসেস টু আই, মানে ভি মানে কি আর আই মানে কি। তোমাদের একটু আগেই পড়িয়েছিলাম ভি মানে কি বোঝায়, ভি মানে কি বোঝায়, বিভব প্রভেদ, এবং আই মানে কি, আই মানে প্রবাহ মাত্রা। ঠিক আছে, তো ভি বিভব প্রভেদ, আই মানে প্রবাহ মাত্রা। ভি মানে বিভব প্রভেদ, আই মানে প্রবাহ মাত্রা। ভি ভ্যারিসেস টু আই, ভি ভ্যারিসেস টু আই where v equals to IR, v equals to IR, v equals to IR। এবার স্যার আর কোথা থেকে এলো, আর হচ্ছে রোধ, পরিবাহীর রোধ। এই পরিবাহীর রোধ কিন্তু পরিবাহী অনুযায়ী ভ্যারি করে। তামার রোধ যা হবে তোমার রূপোর রোধ তার থেকে কম, লোহার রোধ বেশি। এই যে বিভিন্ন জিনিসের রোধ আলাদা আলাদা, এটা হচ্ছে আর। বিভিন্ন ধাতুর আলাদা আলাদা রোধ আমরা দেখতে পাবো। তো যাই হোক, আর ইকুয়ালস টু ভি বাই আই, আর ইকুয়ালস টু ভি বাই আই, এটা দ্বারাই হচ্ছে একটা ফর্মুলা, বা ভি ইকুয়ালস টু আই আর, একই ব্যাপার। এবার এইখানে আমরা একটা জিনিস পেলাম এই ফর্মুলা থেকে, আর এর উল্লেখ। এই আর মানে কি, রোধ। আর এই রোধের একক কি, এই রোধের একক কি, রোধের একক হচ্ছে তোমার এসআই একক হচ্ছে ওহম। 1 ওহম ইকুয়ালস টু কি, 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার রোধের একক। এইবার আই বাড়ার, ভি বাড়ার সাথে সাথে আইও কি হয়, বাড়তে থাকে। এটা হচ্ছে ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাই, বা ওহমীয় প্রবাহীর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। এই জিনিসটা ওহমীয় প্রবাহী যারা তাদের ক্ষেত্রে, বা ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাই। যেমন এক্সাম্পল কি, জার্মেনিয়াম, ইলেকট্রিক বাল্ব, ফিলামেন্ট, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যত ভোল্ট বাড়ে তত কি, যত তোমার প্রবাহ মাত্রা বাড়ে তত এর কি হয়, বিভব প্রভেদও বাড়তে থাকে। ঠিক আছে, যত প্রবাহ মাত্রা বাড়বে তত তোমার বিভব প্রভেদ বাড়তে থাকে। এরকম কিছু জিনিসে দেখতে পাওয়া যায়, যেটা বললাম জার্মেনিয়াম অ্যান্ড তার সাথে ইলেকট্রিক বাল্ব, ফিলামেন্ট, এর মধ্যে আমরা এটা দেখতে পেয়ে থাকি। ক্লিয়ার? এইবার চলে আসছি তার পরের পয়েন্ট, সেটা হচ্ছে রোধ এবং রোধাঙ্ক। মাথায় রাখবে, একটা পাইপের কথা ভাবো, তুমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ভাবো। একটা পাইপ যদি মোটা হয় তার কি হবে, রোধ কম হবে। এখানের ক্ষেত্রে দেখো, কোনো পাইপ যদি সরু হয় তার মধ্যে রোধ বেশি থাকবে, মানে সে বেশি প্রেসার ক্রিয়েট করবে যাতে কেউ সামনে না এগোতে পারে। আর তোমার যেটা মোটা পাইপ তার মধ্যে কি হবে, তার মধ্যে রোধ থাকবে কম, এটায় রোধ বেশি, এটায় রোধ কম, তাই তো? ঠিক তেমনি যদি আমরা দেখি কোনো কিছু লম্বায়, লম্বায় ছোট, লম্বায় বড়, তো মাথায় রাখবে লম্বায় বড় যেটা তার রোধ বেশি, কারণ বেশি দূর বইতে হবে তাকে। আর যেটা লম্বায় ছোট তার রোধ কম। তো তাই জন্যই আমরা দেখতে পাবো কমে কম বেশিতে বেশি, তার মানে কি সমানুপাতিক, রোধের সাথে সমানুপাতিক। আর ভ্যারিসেস টু এল, মানে দৈর্ঘ্যের সাথে তোমার রোধ সমানুপাতিক। অপরদিকে প্রস্থচ্ছেদ যেখানে আমরা দেখতে পাচ্ছি আর ভ্যারিসেস টু 1/a, যেখানে ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, সেখানে হচ্ছে কি ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ওকে, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। এইবার এই দুটোকে তুমি যদি জুড়ে দাও ফর্মুলা, তাহলে কি দাঁড়ায়, তাহলে আমি এটা লিখতে পারি আর ভ্যারিসেস টু এল বাই এ। ভালো কথা, আর ভ্যারিসেস টু এল বাই এ। এবার আর ভ্যারিসেস টু এল বাই এ হলে তোমাকে কি বসাতে হবে, সামনে একটা তোমার কনস্ট্যান্ট বসাতে হবে, হুইচ ইজ রোধাঙ্ক, হুইচ ইজ রোধাঙ্ক। আর ভ্যারিসেস টু রো এল বাই এ, where rho is রোধাঙ্ক, আর এর এটাকে কি বলা হয়, রেজিস্টিভিটি।
এবং এসআই একক কি এর? ওহম মিটার। এসআই একক ওহম মিটার। ক্লিয়ার? তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। আর মাথায় রাখবে এই রোধাঙ্কের একটা বিপরীত জিনিসও রয়েছে, ঠিক আছে, সেটাতেও আসছি, পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক। তাহলে কি দেখলাম আমরা? এই দুটোকে মার্চ করে এই ফর্মুলাটা আসছে, যেটার এসআই একক কি? ওহম মিটার আমরা দেখলাম, ঠিক। আবার দেখো এর ঠিক উল্টো, পরিবাহিতাঙ্ক কি? পরিবাহিতাঙ্ক হচ্ছে এর ঠিক উল্টো, রোধ কিসের সাথে? লম্বায় যত বড় হবে রোধ তত বেশি হবে। তাহলে কি? লম্বায় যত বড় হবে পরিবাহিতা তত কম হবে, তাই জন্য কি জি ভ্যারিসেস টু 1/L। আবার যে যত মোটা হবে কোনো কিছুর এরিয়া যদি বড় হয় তাহলে কি হবে? আগেরটায় রোধ কম লাগতো, এখানে এরিয়া যত বড় হবে রোধ পরিবাহিতাঙ্ক তত বেশি হবে, তাই এটা সমানুপাতিক। ঠিক বিপরীত, এর ঠিক বিপরীত। তাহলে এই ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল জি ইকুয়ালস টু রো এ বাই এল, তাই তো? রো এ বাই এল। তো এখানে যে রো যে চিহ্নটা, এটাই হচ্ছে কি তোমার পরিবাহিতাঙ্ক, এবং এর একক কি? ওহম ইনভার্স মিটার ইনভার্স বা মো মিটার ইনভার্স, ঠিক আছে? তো যেটা বলবে সেটা, যদি বা পরিবাহিতাঙ্ক নিয়ে খুব একটা বেশি কোয়েশ্চেন দেয় না বা দেবেও না, ঠিক আছে? চলো নেক্সট আসছি অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্ট। অভ্যন্তরীণ ভোল্ট এবং নষ্ট ভোল্ট, এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট কনসেপ্ট জেনে রাখো। এটা একটা তোমার দেখতে পাচ্ছ বর্তনী, এই বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি আই কারেন্ট ফ্লো হচ্ছে, রোধ হচ্ছে আর, পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে সেল যেটার মধ্যে একটা রোধ লাগানো আছে ইন্টারনাল, ঠিক আছে, একটা ইন্টারনাল রোধ লাগানো রয়েছে। এইবার আমরা যদি দেখি টোটাল কারেন্ট ফ্লো কি হয়, আই ইকুয়ালস টু, এই ক্ষেত্রে আই ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ঠিক আছে। ই হচ্ছে কত? ই হচ্ছে এটার সাথে আই গুণ করে দাও, তাহলে ক্যাপিটাল আই আর প্লাস ক্যাপিটাল আই স্মল আর। ভালো কথা, এটা না বুঝতে পারলেও খুব একটা অসুবিধা নেই, পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসবে না, তাও বলে রাখছি। আই আর ইকুয়ালস টু ভি, কোষের প্রান্তীয় বিভব প্রভেদ বা এক্সটার্নাল ভোল্টেজ, এই যে এইটুকুনির মধ্যে যে ভোল্টেজটা রয়েছে, এই বর্তনীর এইটুকুনির মধ্যে যে ভোল্টেজটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি এক্সটার্নাল ভোল্টেজ, সেটা কত? আইআর, যেটাকে ভি দিয়ে ডিনোট করা হচ্ছে। আর ইন্টারনাল ভোল্টেজ এটা, যেটার মধ্যে কি আছে? আইআর, এখানেও আই, স্মল আর, যেটাকে স্মল ভি দিয়ে ডিনোট করা হচ্ছে। এই যে সেলের ভিতরে যে রোধটা রয়েছে এটাকেই বলা হয় নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। কোষের ভেতরের আদান পরিবহনের কাজ, ঠিক আছে, কোষের ভিতরের আধান পরিবহনের কাজ, সেটাকে আমরা কি বলি? নষ্ট ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, তা এবার ই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ক্যাপিটাল আইআর প্লাস স্মল আইআর। ক্যাপিটাল আইআর কে কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল ভি। স্মল আইআর কে স্মল ভি। ওকে, তাহলে আমি এটা লিখতে পারি ভি ইকুয়ালস টু ই, হুইচ ইজ মানে ভি ইকুয়ালস টু, আমরা যদি ভি করি, ভিটাকে এদিকে রাখলাম, তাহলে কি হয়ে যাবে? এদিকে চলে এলে ই মাইনাস ভি হওয়ার কথা, তো ই লেখা হলো মাইনাস ভি এর জায়গায় আই স্মল আর, ঠিক আছে। তো এর ফর্মুলা কি দাঁড়ায়? এইটা। তো আলটিমেটলি তোমার এইটুকুনি মনে রাখলেও চলবে, তবে এটা দিয়ে কোয়েশ্চেন আসবে না, ধরে নিয়ে এগো, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। এবার চলে আসছি শ্রেণী সমবায়। ভালো করে ছবিটাকে লক্ষ্য করো, শ্রেণী সমবায়, এখান থেকে অঙ্কও দেয়, আমি করাবো অঙ্ক। এই যে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় জিনিসটা কি? শ্রেণী সমবায় মানে আমরা দেখতে পাচ্ছি কি পরপর পরপর দেখো সবকটা রোধ কানেক্টেড একই লাইনে, সমান্তরাল ভাবে রোধটা, শ্রেণী ভাবে রোধটা কানেক্টেড, মানে একই শ্রেণী, সিরিজ, একই সিরিজে রোধটা লাগানো, R1 R2 R3। আর সমান্তরাল সমবায়ে কি?
সমান্তরাল ভাবে আটকানো, এখানে একটা, তারপরে আবার এটা সমান্তরালে আরেকটা, আবার সমান্তরালে আরেকটা, এরকম তিনখানা রোধ লাগানো, এটাকে আমরা কি বলবো? সমান্তরাল সমবায়। কিন্তু দুটোরই মানে আমরা যদি দেখি যেটা হচ্ছে আর বার করা বা রোধ বার করার একটা কি রয়েছে, একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। তো রোধটা কি এটার ক্ষেত্রে? আর ইকুয়ালস টু বা আর ই কিউ এখানে লিখেছে, একই ব্যাপার, R1 R2 R3, সব থেকে সিম্পল। শ্রেণী সমবায়ে আমরা দেখতে পাবো কি, রোধ বার করা সব থেকে ইজি, টোটাল রোধ কতটা রয়েছে এর মধ্যে সেটা বার করা খুব ইজি, R1 R2 R3। ভালো কথা। এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে গল্প কি হবে? এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো 1/R ইকুয়ালস টু 1/r1, 1/r2, 1/r3, এটা দিয়ে ডিনোট করা হয়। আর ভোল্ট বিভব পার্থক্য কি দিয়ে ডিনোট করা হয়? I বাই টোটাল আই, টোটাল আই হচ্ছে যোগফল, মাথায় রাখবে I1 I2 I3 এই তিনটে যোগ করলে এই আইটাই হয়, ঠিক আছে? I বাই 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এটা হচ্ছে কি তোমার ভোল্ট। কারণ কি, ফর্মুলা কি, V ইকুয়ালস টু IR না, V ইকুয়ালস টু IR, তো আরটা কোনটা? এটা, তাই জন্য এই ফর্মুলা, আর এর জায়গায় এটাকে বসিয়ে দেওয়া হয়েছে, আর এর জায়গায় এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। স্যার এইটার ক্ষেত্রে V ইকুয়ালস টু IR কি হবে? তাহলে কি V ইকুয়ালস টু IR, where R is R1 R2 R3, এটার ক্ষেত্রে, ঠিক আছে? এটার ক্ষেত্রে এটা দাঁড়ায়, ঠিক আছে? এটার ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের দাঁড়ায়, V ইকুয়ালস টু ক্যাপিটাল I ক্যাপিটাল R। ডান। চলো এরপর তোমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের এইখানে সব কনসেপ্ট এইটুকুনি তোমাদের মনে রাখলেই চলবে। আর তোমাদের যেটা মনে রাখতে হবে এই চার্ট, এবং তার সাথে আমি কিছু অঙ্ক তোমাদের একটু বাদেই করাবো, এরপরে আমরা অঙ্কগুলো দেখব, ঠিক আছে? এই চার্টটা তোমাদের মাথায় রাখতে হবে। তড়িৎ আধান কিউ, কিউ ইকুয়ালস টু আইটি, একক কি, এসআই একক কুলম, সিজিএস একক না জানলেও চলবে, ডাইমেনশনটা দেখে রাখবে আইটি। তারপরে তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, একক কি, ভোল্ট, সিজিএসটা দেখে রাখতে পারো স্ট্যাট ভোল্ট। মাত্রা কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। তারপর প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু কিউ বাই টি, অ্যাম্পিয়ার এসআই একক, এবং এর মাত্রা কি, আই। রোধ আর, ভি আর ইকুয়ালস টু ভি বাই আই, একক কি, ওহম, বাদ বাকিগুলো পড়তে হবে না। রোধাঙ্ক ওহম এম, মানে তোমার মিটার, ওহম মিটার। তারপর পরিবাহিতাঙ্ক ওহমের ইনভার্স অ্যান্ড মিটার, এখানে ভুল দেওয়া আছে, ইনভার্স মিটার, ইনভার্স ওহম ইনভার্স মিটার ইনভার্স, এটা হচ্ছে এর একক। ক্লিয়ার? আচ্ছা, এটা পরিবাহিতা দিয়েছে, সরি না, পরিবাহিতা, এটা ঠিক আছে, পরিবাহিতাঙ্ক দিলে ওটা হতো, ঠিক আছে? এটা পরিবাহিতা, খালি ওহমের বিপরীত, ঠিক আছে? এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এবার আমরা ঢুকবো অঙ্কে। দেখো, অঙ্কের ক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। অঙ্কটাকে পড়ো আগে, সবার আগে ভালো করে অঙ্কটাকে পড়ো। দেখতে পাচ্ছ সবাই রেকর্ডিং হচ্ছে? ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে আমাদের কেটে গেল কিনা রেকর্ডিং। হ্যাঁ, যাই বলছিলাম, 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত হবে? তোমাদের এখানে এটা লেখা আছে, ঠিক আছে? আমি এখানে স্ক্রিনে দেখছি, কারণ এখানে লাইটের জন্য রিফ্লেকশনে দেখতে অসুবিধা হয়। 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত হবে? আচ্ছা, এর জন্য কি কি ফর্মুলা ইউজ করতে হবে? তোমরা আগে বলো, এর জন্য কি কি ফর্মুলা ইউজ করতে হতে পারে? তোমাকে বার করতে দিয়েছে কি, মোট আধানের পরিমাণ। আচ্ছা, আধানের পরিমাণ কি দিয়ে ডিনোট করো? কিউ দিয়ে না? কিউ দিয়ে তো। টাইম কি দিয়ে ডিনোট করো? টি দিয়ে।
আচ্ছা 6 অ্যাম্পিয়ার এটা কি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রাকে কি দিয়ে ডিনোট করো? আই। তাহলে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু কিউ বাই টি। এই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো সব লিখে রেখেছি সাইডে। আই ইকুয়ালস টু কিউ বাই টি, আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি এখানে। আই ইকুয়ালস টু কিউ বাই টি হলে কি হবে তুমি বলো? আই ইকুয়ালস টু কিউ বাই টি, তোমাকে বার করতে দিয়েছে কিউ, তাহলে আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু আই টি, ওয়্যার আই ইকুয়ালস টু কত 6 অ্যাম্পিয়ার, টি মানে কত 5 মিনিট, মানে 5 6 30, 300 সেকেন্ড, সেকেন্ডে হতে হবে, তাহলে 3 6 18, 1800 কি কুলম, 1800 কুলম। এনি ইস্যু? এবার সেকেন্ড, কোন পরিবাহীর মধ্য দিয়ে 5 মিনিটের 3000 কুলম আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে? এটা দিয়েছে প্রশ্ন। এখানেও কোন ফর্মুলা ইউজ হবে? এখানে ওই সেম ফর্মুলা, আই ইকুয়ালস টু কিউ টি। এইবার ভালো করে দেখো, এখানে টি দেওয়া আছে, এটা হচ্ছে টি, এখানে তোমার কিউও দেওয়া রয়েছে, তাই তো? এখানে তোমার কিউও দেওয়া রয়েছে, হুইচ ইজ 3000 কুলম। তোমাকে আদান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে তোমাকে বার করতে দিয়েছে, মানে আই তোমাকে বার করতে দিয়েছে। তাহলে আই বার করতে দিলে কি হবে? আই ইকুয়ালস টু কিউ বাই টি, ওয়্যার কিউ ইকুয়ালস টু 3000 এবং 5 মিনিট মানে 300, কাটাকুটি 10, তাহলে কি হবে 10 অ্যাম্পিয়ার হবে এটার অ্যান্সার, 10 অ্যাম্পিয়ার। ডান। সবাই স্ক্রিনশট মারতে থাকো, ঠিক আছে? আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, সবাই স্ক্রিনশট মারতে থাকো। এর পরের অঙ্ক হয়েছে স্ক্রিনশট মারা, এবার এর পরের অঙ্কে যাচ্ছি। ওকে, কি বলছে অঙ্কটা? একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 60, ঠিক আছে? তার মানে কি একটা পরিবাহী যার দুই প্রান্তের বিভব প্রভেদ কি, এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, দুটোর বিভব প্রভেদ হচ্ছে, মানে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 60 ভোল্ট, ঠিক আছে? 60 ভোল্টের বিভব প্রভেদ রয়েছে। পরিবাহীর রোধ 10 ওহম হলে, এটা ওহমটা বানানটা ভুল হয়েছে, হ্যাঁ ওহম হয়ে গেছে, যাই হোক বুঝতে পারছো তাহলেই হবে। ওহম হলে তড়িৎ প্রবাহ কত হবে? এটা দিয়েছে কোয়েশ্চেন। আচ্ছা, যখনই তোমার রোধের অঙ্ক চলে আসবে তখন ফর্মুলা কি? একটু আগেই দেখেছিলাম, ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়ালস টু আইআর। আমাকে বার করতে দিয়েছে কি, আমার কাছে আছে কি? আমাকে বার করতে দিয়েছে হচ্ছে আই, তাই তো? তড়িৎ প্রবাহ কত হবে আমাকে বার করতে দিয়েছে আই, তাহলে আমি বলতে পারি ভি ইকুয়ালস টু ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর, ওয়্যার ভি ইকুয়ালস টু কত 60 ভোল্ট, ঠিক আছে? ভি ইকুয়ালস টু 60, রোধ কত 10 ওহম, হুইচ ইজ 6, আই মানে তোমার অ্যাম্পিয়ার, তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে কি 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 6 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? সবাই স্ক্রিনশট মেরে নাও জলদি। তো এই ভি ইকুয়ালস টু আইআর দিয়ে আরেকটা অঙ্ক করি। কোন পরিবাহীর রোধ 5 ওহম, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়ে যাচ্ছে, পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? এখানে কি কি বলে দিয়েছে? তোমায় আই বলে দিয়েছে, এইবার তোমায় আই বলে দিয়েছে, এইবার তোমায় আর বলে দিয়েছে, তাই তো? এইবার তোমায় আর বলে দিয়েছে, তো ভি ইকুয়ালস টু আইআর, ঠিক আছে? ভি ইকুয়ালস টু আইআর। তো আমরা আই কত 2, আর কত 5, তাই তো? ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে 10, তাহলে ভি ইকুয়ালস টু 10 মানে 10 ভোল্ট, 10 ভোল্ট অ্যান্সার। দেখো, তুমি যদি ফর্মুলা জানো এর কোয়েশ্চেনে অ্যান্সার করা কোনো ব্যাপার নয়, ফর্মুলাটা জানাই মেন ব্যাপার, ঠিক আছে? পরের অঙ্কতে আসি। পরের অঙ্কটা ভালো করে দেখো, একটি 5 একক রোধের মধ্যে দিয়ে 2 একক প্রবাহ যাচ্ছে, রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? একটি 5 একক রোধের মধ্যে দিয়ে 2 একক প্রবাহ যাচ্ছে, 2 একক, ঠিক আছে?
ভালো করে দেখো, এখানে কোনো কিছু উল্লেখ করেনি ইউনিটস, তাহলে তোমাকেও একক বুঝেই অ্যান্সার করতে হবে। রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? তো বিভব প্রভেদ মানে আমাকে বার করতে দিয়েছে ভি, তো এখানেও ভি ইকুয়ালস টু আইআর, ভি ইকুয়ালস টু আইআর, ওয়্যার ভি আমাকে বার করতে দিয়েছে, আই তোমার হচ্ছে কোথায় বলো 5 একক রোধের মধ্যে দিয়ে, আর 2 হচ্ছে তোমার, তাহলে এটা কত 10 ইউনিট, এটা কি হলো 10 ইউনিট, ঠিক আছে 10 ইউনিট এটার অ্যান্সার হচ্ছে। ডান। চলো এর পরের কোয়েশ্চেন, এর পরের কোয়েশ্চেনটা কিন্তু যথেষ্ট ভেবে চিন্তে তোমাকে অ্যান্সার করতে হবে, ভালো করে দেখো। একটি পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ, পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান হলে তাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে? ক্লিয়ার? তাহলে আমি ধরি এই একটা প্রথম অপশন, প্রথম পরিবাহী, এটা দ্বিতীয় পরিবাহী। আচ্ছা কি বলেছে? একটি পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ, একটি পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ মানে একটা যদি আর হয় আরেকটা 2R, ঠিক আছে। পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান মানে এটাও ভি এটাও ভি, ঠিক আছে। এইবার তোমাকে কি করতে বলেছে? তাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে, মানে এটা যদি আমি I1 লিখি, এটা যদি I2 লিখি, এই দুজনের মধ্যে রেশিও আমাকে বার করতে দিয়েছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে রেশিও। আচ্ছা তাহলে ফার্স্টটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? V ইকুয়ালস টু I1 আর সেকেন্ডটার ক্ষেত্রে V ইকুয়ালস টু, কারণ দুটোই V, I2 2R। এনি ইস্যু? এতটা কোনো ইস্যু আছে না? তাহলে এইখান থেকে আমি I1 আর I2 আমাকে বার করতে হবে, আমাকে I1 I2 এর মধ্যে রেশিও করতে হবে। তাহলে এখানে I1 কি হবে? I1 ইকুয়ালস টু V বাই R, I1 ইকুয়ালস টু V বাই R, আর এইখানে I2 ইকুয়ালস টু V বাই 2R, ঠিক আছে, এই দুটো। এবার এই দুটোর মধ্যে রেশিও কত? I1 is to I2 V by R is to V by 2R, ঠিক আছে। তো হিসাব মতন কি হয়, V V কেটে যায়, R R কেটে যায়, 1:1/2, এটা তো কোনোদিনও হতে পারে না, লেখা যায় না, তাহলে কি 2:1। অ্যান্সার কি হবে? 2:1, বুঝতে পারলে? অ্যান্সার কি হবে? 2:1। ডান? বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে 7 নাম্বার কি বলছে? দুটি পরিবাহী তারের মধ্যে তারের রোধ সমান, দুটি পরিবাহী তারের রোধ সমান। তাহলে আবার এখানে দুটি পরিবাহী তার লিখে নাও, ফার্স্ট এন্ড সেকেন্ড। কি বলছে? দুটি পরিবাহী তারের মধ্যে রোধ সমান, এটাও আর এটাও আর, ভালো কথা। আর কি বলছে? প্রবাহ মাত্রা দ্বিতীয়টির 5 গুণ, প্রবাহ মাত্রা কি দ্বিতীয়টির 5 গুণ, মানে প্রবাহ মাত্রা যদি দ্বিতীয়টাতে I হয় তার 5 গুণ প্রথমটাতে, তাহলে 5I, ঠিক আছে। এবং তার দুটি প্রান্তীয় বিভবের অনুপাত কত হবে? আমাকে জিজ্ঞাসা করছে V1 V2 কত, ঠিক আছে। এটা আরো ইজি, এটা আরো ইজি, এত কিছু করতে হবে না, একবার ডাইরেক্ট V1 V2 করে দাও, V1 বাই V2। আচ্ছা V1 মানে কি? V1 মানে কি? IR। আচ্ছা এখানে I কত? V1 এর 5I, আর কত? আর এটার কত? V2 এর ক্ষেত্রে কি I আর
তাহলে কি 5/1 কত 5/1 মানে V1:V2 5:1 ঠিক আছে V1/V2 5:1 ক্লিয়ার। এবার আরেকটা কোয়েশ্চেন, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান, পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত 2:3 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত? এটা তোমায় জানতে চেয়েছে, পরিবাহী দুটির রোধের অনুপাত কত হবে। ঠিক আছে, তো এখানেও আমরা ওই ফার্স্ট সেকেন্ড করে লিখে নিই, ফার্স্ট সেকেন্ড। তাহলে কি দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান, তার মানে এটাও ভি এটাও ভি। পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা অনুপাত 2:3, মানে এটা যদি 2i হয় এটা 3i, কোনো ইস্যু নেই। পরিবাহী দুটির মধ্যে রোধের অনুপাত কত তোমায় জিজ্ঞাসা করছে, মানে R1 R2 বার করতে দিয়েছে। সেম ভাবে ওই আগেরটার মতনই V = IR, এই ফার্স্টেরটার V কত, V = IR হলে 2i × R1, সেকেন্ডেরটা V = 3i × R2। ঠিক আছে, এবার এই যে V = 2i × R1, এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি V = 2i × R1, এটার ক্ষেত্রে আমাকে R1 বার করতে দিয়েছে, তাহলে কি V/2i। R2 এর ক্ষেত্রে V/3i। R1 R2 পেলাম। এবার R1 R2 রেশিও আমাকে জানতে চেয়েছে, দুটি রোধের মধ্যে অনুপাত কত হবে, রোধের অনুপাত কত। তাহলে R1 = R2, R1 = R2, where R1 হচ্ছে V, একবারে করে দিচ্ছি, হ্যাঁ এইটুকুনি অঙ্ক তোমরা নিশ্চয়ই জানো, V/2i বাই এটা করলে কি হবে, উপরে চলে যাবে 3i/v, VV কেটে গেল, II কেটে গেল, 3:2, 3:2 হলো এটার অ্যান্সার। ঠিক আছে, 3:2 হবে এটার অ্যান্সার। হয়েছে, পরের প্রশ্নে যাই। কি বলছে, একটি তামার তারের দৈর্ঘ্য 4 মিটার, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.1 বর্গ সেমি, 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁻6 ওহম সেমি হলে ওই উষ্ণতায় তারটির রোধ কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা, রোধের ফর্মুলা কি, আরেকটা R = রো L/A, যখন এরিয়া নিয়ে প্রশ্ন আসছে, হ্যাঁ এরিয়া লেন্থ নিয়ে, তাহলে এটা হচ্ছে এর ফর্মুলা। ঠিক আছে, আমাকে রোধাঙ্ক বলে দিয়েছে, মানে রো এর মান বলে দিয়েছে, রোধ বার করতে দিয়েছে, রোধাঙ্ক কত গুণ করে দিয়েছে 1.78 × 10⁻⁻6, ভালো কথা। লেন্থ কত, দৈর্ঘ্য তোমার হচ্ছে 4 মিটার, দৈর্ঘ্য কত 4 মিটার, কিন্তু আমাকে কি বার করতে হবে, বর্গ সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে সরি সেন্টিমিটারে, তাহলে 4 মিটার মানে 400 সেন্টিমিটার বলতে পারি। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, 0.01 বর্গ সেমি, 0.01। ওকে, এবার এটা দিয়ে গুণ কাটাকুটি করলে কি হবে, 0.01 কে আমাকে যদি নর্মালে আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, নর্মালে আনতে হলে উপরে কি করতে হবে, আমাকে 100 দিয়ে আরো গুণ করতে হবে, তাই তো, 100 দিয়ে গুণ করতে হবে, তো উপরে 100 দিয়ে গুণ করে দিই আরো,
তাহলে 1.78 ইন্টু 10⁻⁻6 ইন্টু 4 লিখলাম, 400 লিখছি না, 4 লিখছি, 100 ইন্টু 100 করলে কত হয়? এটা বাই 1, বাই 1 মানে কিছুই না, তাহলে এটা বাই 1টাকে সরিয়ে দিলাম, ঠিক আছে, বাই 1টাকে সরিয়ে দিলাম। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে বলতে পারবে এনিওয়ান? এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে, যোগ বিয়োগ গুণ ভাগ করে কি আসছে? এখানে যখনই তুমি 4টে শূন্য দিয়ে গুণ করছো, 4টে শূন্য দিয়ে গুণ হচ্ছে, এই 6টা কি হয়ে যাচ্ছে? 1.78 ইন্টু 4 হুইচ ইজ 700, 4×8 = 712। আমি একবারে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, এইটার এইটা একবারে গুণ করে দিলাম, 712 ইন্টু 10⁻, দিয়ে যখন গুণ করবে এটা কি হবে? এটা 6টা শূন্য, এটা 4টে শূন্য, পড়ে থাকবে কত? 2টো শূন্য, তাই তো, 2টো শূন্য, হ্যাঁ কি না? কিছু ভুল করি? সরি 7.12, আমি 712 করে দিয়েছি, 7.12 হবে, তাই বলি 7.12, হ্যাঁ এবার ঠিক আছে। এবার এই 7.12কে আমি 100 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? 0.এর পর কি হবে তোমার? এত দিয়ে 100 দিয়ে ভাগ, তাহলে 0.0712, ঠিক আছে, 0.0712 আর রোধ তো ওহম। ক্লিয়ার? এটা হলো অ্যান্সার, এটা হলো এটার অ্যান্সার। ওকে, এবার যাই নেক্সট পয়েন্ট, এখানে পয়েন্টটা দিতে ভুলে গেছি, যাই হোক। হ্যাঁ, এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 3টি রোধের মান যথাক্রমে 5, 10, 15 ওহম হয়েছে। রোধগুলিকে এ শ্রেণী সমবায়, এ শ্রেণী নয়, এটা একটা কোয়েশ্চেনের নাম্বার, ঠিক আছে, রোধগুলিকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করে প্রতিটি ক্ষেত্রে তুল্য রোধের মান নির্ণয় করো। দেখো, শ্রেণী সমবায় মানে এখানে একটা কানেক্টেড, এখানে একটা রোধ, আবার এখানে একটা রোধ, আবার এখানে একটা রোধ, তাই তো, এটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়। তো এই যে শ্রেণী সমবায় কি হয়? ক্যাপিটাল R ইকুয়ালস টু R1, R2, R3, R1, R2, R3। তো এটা ডাইরেক্ট হয়ে যায় এটা দিয়ে। শ্রেণী সমবায় রোধগুলি কি হবে? তাহলে 5, 10, 15 যোগ করে দাও, 5, 10, 15, ঠিক আছে, 30। তো আর হচ্ছে কি 30 ওহম, আর হচ্ছে 30 ওহম। ভালো কথা। এবার আসছি এটাকে, তাহলে কি গেল? এ শ্রেণী সমবায়। এবার আসছি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কোনটা? এটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়। এই সমান্তরাল সমবায় আমরা কি দেখতে পাই? আই আর ইকুয়ালস টু 1/r1/1 এটা। এইবার এখানে R1, R2, R3 জানি আমরা, 1/I/R, কি করলাম? আই কোথা থেকে লিখলাম? এটা আই কেন লিখলাম? 1/R, তাই বলি, আই কোথা থেকে লিখে, ঠিক আছে, 1/R, নট আই, ঠিক আছে, 1/R। এবার হচ্ছে কি মান বসাও, 1/5, 1/10, 1/50 যোগ করলে, আমি এখানেই করে দিচ্ছি এই লাইনে, যোগ করলে আমরা যদি লসাগু দেখি কত দেব? 30, তাই তো, তাহলে 5, 6, 30, 3,
2, 6 3 9 2 11, 11/30, এটা হচ্ছে 1/r, তাই তো 1/r 11/30। তাহলে খালি আর কি হবে, উল্টে দিতে হবে, এটাকে উল্টে দিতে হবে 30/11। তো এটা দিয়ে যে অ্যান্সার আসবে সেটা হবে অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলি 2.72 বা 73 টাইপের আসবে, 2.727। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আরেকটা নতুন ফর্মুলার ব্যাপারে জেনে রাখবে, তাপ উৎপাদন। ভালো করে এই অঙ্কটা পড়ো, কি বলছে, 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে এখানে কিছু একটা মিসিং দেখা যাচ্ছে, তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার পাওয়া, এই অঙ্কটায় কিছু একটা মিসিং লাগছে। আচ্ছা, সময়টা মিসিং। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি 1 ঘন্টা। ঠিক আছে, এবার বল 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 1 ঘন্টা, তারের মধ্য দিয়ে, আচ্ছা 1 ঘন্টাটা এখানে, 1 ঘন্টা ধরে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় তা নির্ণয় করো। এর ফর্মুলা কি এখানে আমার লিখে দেওয়া আছে যদিও বা, H ইকুয়ালস টু I স্কোয়ার RT। ঠিক আছে, এটা তোমাদের আলাদা করে পড়তে হবে না, এখান থেকে দেখে নিলেই হবে, ফর্মুলাটা খালি দেখে রাখো। এবার আসছি তাহলে, এই যে H আমাকে কি বার করতে দিয়েছে, তাপ কত উৎপন্ন হবে, আমাকে H বার করতে দিয়েছে। ঠিক আছে, H আমায় বার করতে দিয়েছে, বাদ বাকি কি বার করতে হবে, ভাবো এখানে I কত, 0.5 তার স্কোয়ার, আচ্ছা রোধ কত, তারের মধ্যে দিয়ে এত রোধ হচ্ছে 2.5 ওহম। ওকে, আর টাইম হচ্ছে কত, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। ওকে, এইবার এটা স্কোয়ার করলে কত দাঁড়ায়, 0.5 এর, 0.5 এর স্কোয়ার করলে 0.25 ইন্টু 2.5। ঠিক আছে, 0.25 ইকুয়ালস টু ইন্টু 2.5 ইন্টু 3600। ওকে, এবার দুটো জিরো একে গুণ করলে কত হয় 25, এটা 2.5। ওকে, তো আমি একটু ভেঙেই করছি, চলো এটাও 25 করলাম, এটাও 25 করলাম, এটাকে 3600 করলাম, বাই এটার পয়েন্ট তুলে দুটো শূন্য পেলে, এটার পয়েন্ট তোলার জন্য দুটো শূন্য, এটার পয়েন্ট তোলার জন্য একটা শূন্য। ঠিক আছে, এবার 1 2 দুটো কেটে গেল। ওকে, আর কি 5 দিয়ে কাটলে, 5 5 25, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তাহলে কি পড়ে রইল, 25 5 18, 125 ইন্টু 18, 125 ইন্টু 1, 2250, তাই তো, গুণে দেখে নাও 2250। ঠিক আছে, 2250 কি, তোমাকে তাপ উৎপাদন বার করতে দিয়েছে, আর 2250 কি হবে, তাপ কিসে বেরোবে, জুল। ঠিক আছে, অ্যান্সার কি হবে, জুল। ওকে, অ্যান্সার হবে জুল। গেল, এরপর নেক্সট যে পার্টটায় আসছি
সেটাই দেখো। নেক্সট কোয়েশ্চেন, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা দিয়ে হয়, সেটা হচ্ছে তোমার বোট ইউনিটের ফর্মুলা, যেটা দিয়ে আমাদের ঘরের বিদ্যুৎ পরিমাপ করা হয় যে ইউনিট, সেটাকে বলা হয় বোট ইউনিট। ওকে, তো সেই বোট ইউনিটের ফর্মুলা এখানে কি বলেছে, একটি বাড়িতে 4টি 60 ওয়াটের এবং 2টি 100 ওয়াটের বাতি, 2টি 40 ওয়াটের পাখা আছে। বাতি এবং পাখাগুলি দৈনিক গড়ে 5 ঘন্টা চলে। প্রতি ইউনিটের দাম 1 টাকা হলে 1 মাসে কত খরচ হবে, এটা দিয়েছে অঙ্ক। আচ্ছা, বোট ইউনিট এটার একক মানে ফর্মুলাটা কি? বোট ইউনিটের ফর্মুলা, বোট ইউনিটের ফর্মুলা ওয়াট ইন্টু আওয়ার বাই তোমার 1000, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। ওকে, এবার আসছি ওয়াট আওয়ার এগুলোতে। আচ্ছা তুমি বলো এখানে কত ওয়াট বিদ্যুৎ পুড়ছে? একটি বাড়িতে 4টি 60 ওয়াট, তার মানে 60 ওয়াটের 4খানা, এবং 2টি 100 ওয়াটের বাতি, দুটি 40 ওয়াটের পাখা, বাতি পাখাগুলি দৈনিক গড়ে 5 ঘন্টা করে চলে। তাহলে এই হলো আমার টোটাল ওয়াটেজ। আর কত ঘন্টা চলে? অ্যাভারেজ 5 ঘন্টা, ঠিক আছে, বাই 100। এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমি পেয়ে যাব কত বোট ইউনিট আমি পেয়ে যাব। তাহলে এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, 24 + 200 + 80, তাহলে এটা গেল 320, 520 বাই 100 ইন্টু 5। কিছু কি ভুল করলাম আমি? ক ঘন্টা চলে? 5 ঘন্টাই তো, 5 ঘন্টাই দিয়েছে তো। হ্যাঁ, ও হো হো, মাসে কত খরচ হবে বলেছে তো, এখানেই তো আমি ভুল করে দিয়েছিলাম। হ্যাঁ, মাসে কত হবে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এখানে গেল তোমার, তাহলে আমি পেলাম এইটা, যেটা পেলাম এটা পার ডে, ঠিক আছে, এটা পেলাম কি আমি পার ডে। এবার আমাকে মাসের বার করতে হবে, তাই তো। আচ্ছা, এটা একবার যোগটা দেখে নিচ্ছি। আচ্ছা, 24 0 280, ঠিক আছে, 240 280, পারফেক্ট আছে। ওকে, আর তোমার তলায় 100, ঠিক আছে। ও হো 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 হো, আমি 100 কেন লিখেছি? সরি, 1000 দিয়ে ভাগ হয়, সরি 1000 দিয়ে ভাগ হয়, সরি 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 1000 দিয়ে ভাগ হয়। আচ্ছা, তাহলে 2.6 হচ্ছে পার ডে, 2.6 এটা হচ্ছে পার ডে, বিওটি ইউনিট পার ডে। এবার তাহলে 30 দিনে কত হবে? তাহলে 30 দিয়ে গুণ করছি, 30 ডেজ, 30 ডেজ দিয়ে গুণ করছি, 30 ডেজ দিয়ে গুণ করলে কত হয়? 2.6 ইন্টু 30, তাহলে তোমার 30, 3 দুগুণে 18, 78, তাই তো, 78 বিওটি ইউনিট, 78 বিওটি ইউনিট। তাহলে পার ইউনিটের দাম 1 টাকা হলে 78 বিওটি ইউনিট কত? 78 বিওটি ইউনিট ইন্টু 1 রুপিস, তাহলে কত দাঁড়াচ্ছে?
78 রুপিস। ঠিক আছে, 78 রুপিস। ক্লিয়ার? ব্যাস এইগুলো দেখলেই হয়ে যাবে। আর কিছু জিনিস, আর একটা দুটো জিনিস আছে যেগুলো আমরা কালকের ম্যারাথন, কালকে তোমাদের ফুল ম্যারাথন আসছে, সেইটাতে তোমরা পেয়ে যাবে। কালকে মানে তোমার শনিবার, লাস্ট ডে, পরীক্ষার আগের দিন, সকাল 11টা থেকে 11 AM থেকে আমাদের ম্যারাথন আসছে। তো অবশ্যই সেই ম্যারাথনে তোমরা জানতে পেরে যাবে আরও কয়েকটা জিনিস, আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি আসবো ফিজিক্সের। ঠিক আছে, সকাল 11টার সময় বায়োলজি থাকবে, তারপরে থাকবে তোমাদের কেমিস্ট্রি 12টা থেকে 1টা। হ্যাঁ, তো এইভাবে চলতে থাকবে। আমার আবার 2টোর সময় ক্লাস থাকবে তোমাদের ফিজিক্স। ঠিক আছে, তো সবাই অবশ্যই চ্যানেলে চলে এসো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আর যারা যারা এই নোটসটা পেতে চাও তারা তারা এই নাম্বারে 9804030739 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও। হাই লিখে পাঠালেই তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের গ্রুপে, সেখানে তোমরা নোটস পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট দিন, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।